সময় দুপুর 12টা। সে যদি বসে আছে ডেস্কে, টেবিলের ওপর পেপার, ওইটার নিচে রাখা রেজিগনেশন লেটার। একটু পরপর ঘড়ি দেখছে সে যদি। অফিসের দেওয়ালে টানানো মস্ত ঘড়ি কাটা যেন নড়ছে না। আজ নড়লেও তার মনোবোধ হচ্ছে না। অফিস শুরু হয়েছে 2 ঘন্টা আগে, অথচ রুদ্র আসেনি এখনও। ব্যাপারটা সে যদিকে বড্ড ভাবাচ্ছে। যে লোক পারলে সূর্য ওঠার আগে অফিসে এসে বসে থাকে, তার কাজ এত দেরি। ঠিক 10টা রুদ্র অফিসে হাজির হয়। এই 1 মাস একটু 19-20 দেখেনি সে যদি। সেই পাঞ্চুয়াল লোকের আজ কি হলো? ধৈর্য রাখতে পারছে না সে যদি। এই নিয়ে 50 বারের মতো রুদ্রের ক্যাবিনে উকি দিল। পরের বার দিল মেন গেটে। হতাশ হলো এবারও। এখনও আসেনি। অদ্ভুত তো। বস কি যদি না আসে তবে রেজিগনেশন লেটার বানিয়ে লাভ কী হলো? সে যদি মনমরা হয়ে ডেস্কের দিকে ফিরে যাচ্ছিল, তখন পিছন থেকে ডেকে ওঠে পিয়ন বশির। ম্যাডাম, আপনার কি কিছু দরকার? সে যদি মৃদু হেসে মাথা নাড়ালো। কিছু দরকার নয়, বলল, আসলে দেখছিলাম স্যার এসেছে কি না। বস তো আজ আসবে না ম্যাডাম। সে যদি ভুরু কুচকালো। আসবে না কেন? বসির 2 ভুরু উঁচিয়ে বলল, সে কি আপনি জানেন না? না তো, কি হয়েছে বশির ভাই? কি বলছেন ম্যাডাম? অফিসের সবাই জানে আর আপনি জানেন না? সে যদি এবার অধৈর্য কণ্ঠে বলো, কি হয়েছে বলবেন তো? বশির 1 পা এগিয়ে এসে ফিসফিস করে বললেন, কাল রাতে বস মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, আর জানেনই তো যা হয় আর কি। এইটুকু শুনতে সে যদি চেহারা রং পাল্টে যায়। তারপর সে যদি গলা কাঁপল। বশির দুঃখী কণ্ঠে বলল, তারপর আর কি? গাড়ি নিয়ে সোজা খাদে। আমার তো শুনে ভীষণ কষ্ট লেগেছে স্যারের জন্য। সে যদি আর্তনাদ করে বলল, কি বলছেন কি আপনি? সে যদি উদ্গ্রীবতা আগ্রহ পেলেন বশির বললেন, তবে আর বলছি কি ম্যাডাম, আমরাও তো বেশ ঘাবড়ে গিয়েছিলাম খবরটা শুনে। স্যার তো আর এমনি এমনি ড্রিঙ্কস করে না। যখন ওনার মন খারাপ হয় তখনই করেন। কালও হয়তো তেমন কিছু হয়েছিল, আর তাই এখন এই অবস্থা। সত্যি নিয়তি কি নিষ্ঠুর। বসে দীর্ঘশ্বাস ফেলল। সে যদি মুখটা রক্তশূন্য দেখাচ্ছে। উনি ঠিক আছেন তো বশির ভাই? বলুন না। এ যাত্রার প্রাণে বেঁচেছেন ঠিক, তবে পা দিয়ে আর দাঁড়াতে পারবেন কি না সন্দেহ। সে যদি আটকে উঠল। কি বলছেন? উনি কোথায় এখন? সিটি হাসপাতালে, না হলে ওনার বাসায়। আমি জানি না ঠিক করে, তবে আর যাই বলুন ম্যাডাম, এতে আমাদের তো লাভের লাভ। কিছুই হলো না। বস অ্যাক্সিডেন্ট করলো, তাতে অন্তত কদিন অফিসটা। অথচ দেখুন আজকে কাজ করতে হচ্ছে। বসির চোখে মুখে বিরক্তর ছাপ। সে যদি অবাক না হয়ে পারল না। কি বলছেন এসব বশির ভাই? একটা মানুষের এই অবস্থা আর আপনি এগুলো ভাবছেন? ছি ছি, কারো প্রাণ থেকে আপনার কাছে ছুটি কাটানোটা বড় হয়ে গেল। স্যার এমন অবস্থা আপনার খারাপ লাগছে না? বশিরের সোজা সাপটা উত্তর। খারাপ লেগে আর কি হবে? উনি সবসময় যা ধমকে থামকে রাখেন আমাদের, তাতে ওনার কিছু হলে তো আমাদেরই ভালো। উনি আর অফিসে আসতে পারবেন না। আমরা সবাই অব্র স্যারের আন্ডারে কাজ করব। উনি আর যাই হোক অমন রকচাটা নন। আর এতে তো আপনারও ভালো ম্যাডাম। এত কাজ কেউ করাবে না আপনাকে দিয়ে। সে যদি ধমকে উঠল, চুপ করুন। কী দিয়ে তৈরি আপনি? ছি। বসে সাপাই গাইতে চাইছিলেন, কিন্তু ততটা শোনার সময় ইচ্ছে কোনোটাই নেই। সে যদি দুশ্চিন্তা ভয় তার গলা চেপে ধরছে। ভেতর থেকে একটা প্রশ্ন আসছে, উনি ঠিক আছে তো? রিক্সার গতি পছন্দ হচ্ছে না সে যদি। হুইলচেয়ার চলছে যেন। এত আস্তে রিক্সা চালে। সে যদি আগের মতোই তাড়া দিয়ে বলল, ভাই একটু তাড়াতাড়ি চালান না। রিক্সা ওঠা থেকে শুরু করে বারবার একই কথা বলছে সে যদি। রিক্সা চালক বিরক্ত হলেন এবার। প্যাডেল ঘোরাতে ঘোরাতে বলেন, আপা এত তাড়া দিলে হইব? বারবার খালি এক কথা কইতেছেন। আমি কি প্লেন চালাইতেছি? 2 পা দিয়ে আর কত জোরে চালামু কন? সে যদি বুঝলো সে একটু বেশি করে ফেলল। চিন্তা অবস্থা খারাপ হলে যা হয়। নরম কণ্ঠে বলল, সরি ভাই, আসলে আমার অনেক তাড়া আছে। তাড়া আছে তো রিক্সায় কেন উঠছেন? আবার ট্যাক্সি কইরা যান। এটা তো খারাপ বলেননি। থামান, আর যেতে হবে না, সাইড করে দাঁড়ান। রিক্সা ভাড়া মিটে রাস্তা পাড়ে গিয়ে দাঁড়ালো সে যদি। উদ্দেশ্য ট্যাক্সি নিয়ে হাসপাতালে যাওয়া। আর যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব তাকে যে পৌঁছাতেই হবে।
হাসপাতাল ঢুকে সেজতি সোজা রিসিপশনে গেল। বোঝ কণ্ঠে বলল, এক্সকিউজ মি, আমাকে প্লিজ একটু বলবেন মিস্টার রুদ্র রোশন চৌধুরী কত নাম্বার কেবিনে আছেন? ম্যাম একটু ওয়েট করুন, আমি চেক করে জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি প্লিজ। মেয়েটি মনিটর থেকে চোখ তুলে বলল, ম্যাম কি নাম বললেন? রুদ্র রোশন চৌধুরী। সরি ম্যাম, এ নামে কেউ অ্যাডমিট হয়নি এখানে। সে যদি অবাক হয়ে বলল, কি বলছেন? এটা সিটি হসপিটাল তো? জি, প্লিজ একটু ভালো করে দেখে বলুন। ভালো করে দেখেই বলছি ম্যাম, এ নামে কেউ এখানে অ্যাডমিট হয়নি। সে যদি আহত হলো, এত দৌড়ে ঝাঁপ করে এসে শুনল রুদ্র নেই এখানে। তবে কোথায় উনি? ওনার কি খুব ক্ষতি হয়েছে? ভালো আছে তো? সে যদি হঠাৎ মাথা এলো বশিরের একটা কথা, এক সেকেন্ড, বশির ভাই তো বললেন স্যার বাড়ি তো থাকতে পারেন, এখানে যেহেতু নেই তবে নিশ্চয় বাড়িতে ট্রিটমেন্ট নিচ্ছে উনি। আমি বরং একবার ওনার বাড়িতে যাই। সুজ্যোতি হন্তদন্ত পায়ে ছুট লাগালো। রুদ্র বাড়ি যেতে হবে এখন। বাড়ির ঠিকানা জানে না, কখনো যায়নি। ট্যাক্সিতে উঠে ব্যাগ থেকে আইডি কার্ড বার করলো। অফিসের দ্বিতীয় দিন পেয়েছিল এটা। কার্ডের পিছনে রুদ্রের সেল ফোন নাম্বার দেওয়া থাকে, সাথে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অব্র। সে যদি ব্যস্ত হাতে অব্র নম্বরে ডায়াল করলো। অব্র ধরল না, অনেকবার কল দিলও না। এরপর গুগলে সার্চ করতে পেয়ে গেল। সে যদি ঠোঁট বিজয়ের হাসি ফুটল এইটুকুতেই, যেন বিশ্বজয় করেছে মাত্র। রুদ্রের বাড়িটা দেখে সে যদি দু ঠোঁট আলাদা হয়ে এলো। এত বড় বাড়ি, এতক্ষণ যে চিন্তাটা হচ্ছিল, উদ্বিগ্নতা ছিল, সব যেন বাড়ির সামনে এসে আরও জেগে বসলো কাঁধে। নার্ভাসনেসে হাত পা কাঁপছে, খুব করে প্রার্থনা করছে রুদ্র সুস্থ থাকুক, ভালো থাকুক। সে যদি ইস্তফায় গেটের কাছে আসতে দারোয়ানের নজর পড়ল। বসেছিলেন উনি, উঠে এসে গেট খুলে দিলেন। আসুন ম্যাডাম, আসুন আসুন। দারোয়ান খাতির দেখে অবাক হলো সেজতি। এর আগে এ বাসায় ত্রিসীমানায় তো সে আসেনি, যেখানে অচেনা ব্যক্তি হিসেবে দারোয়ানের তাকে একগাদা প্রশ্ন করা দরকার, সেখানে এত যত্ন করে ভিতরে ঢুকতে দিচ্ছে। যাক, যা খুশি হোক, এই মুহূর্তে তার এসব নিয়ে ভাবার সময় নেই। আপাতত মাথায় রুদ্রকে নিয়ে যত ভাবনা, কি অবস্থা লোকটা জানার জন্য ব্যাকুল হয়ে উঠছে মন। সে যদি নর্মকণ্ঠে শুধালেন, স্যার আছেন? স্যার তো নেই ম্যাডাম। সে যদি ভুরু কুচকালো। নেই মানে? কোথায় গিয়েছে? অফিসে। সে যদি চোখ কপালে উঠল। অফিসে? না না, আপনার কোথাও ভুল হচ্ছে। উনি অফিসে কি করে যেতে পারেন? ওনার তো কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? দাঁড়ান লোকটি পাল্টা ভুরু কোচকান। কি বলছেন ম্যাডাম? স্যার এই কিছুক্ষণ আগে একেবারে তরতাজা অবস্থা আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, আর আপনি বলছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আবার কাল রাতে? হয়নি না ম্যাডাম, স্যার তো যাওয়ার আগে বলে গেলেন আপনার কথা, তাই জন্যই না আপনাকে আমি গেট খুলে দিলাম। আমার কথা বিশ্বাস নলে অফিসে গিয়ে দেখতে পারেন। সে যদি রাগে মাথা চুল ছিঁড়তে মন চাইল। অ্যাক্সিডেন্ট হয়নি রুদ্র অফিসে শুনে তার ভালো লেগেছে, কিন্তু পর মুহূর্তে এরকম একটা বিষয় নিয়ে মিথ্যা বলা রাগ দিয়ে পড়ল বশিরের উপরে। যদি অ্যাক্সিডেন্ট নাই হয়ে থাকে তবে বশির ভাই আমাকে মিথ্যে কেন বলল? আর রুদ্রই বা কী করে জানলেন যে আমি আসবো এখানে? এর উত্তর তো অফিসে গেলেই পাবো। রুদ্র ক্যাবিনের সামনে দাঁড়িয়ে সেজতি। দরজা নক করতেই উত্তর এলো, আসুন। ভিতরে ঢুকলো সেজতি। রুদ্র দিব্য সুস্থভাবে বসে আছে চেয়ারে, আঙুলের ভাঁজে কলম নাড়িয়ে নাড়িয়ে ফাইল চেক করছে। রুদ্রকে দেখে গতকালের কথা মনে পড়ল। রুদ্র অকপটে ভালোবাসি বলাটা মুহূর্তে অস্বস্তিতে আড়ষ্ট হয়ে এলো শরীর। রুদ্রকে ভালো না বাসা সত্ত্বেও ওকে ঠিকঠাক দেখে প্রাণ ফিরে পাওয়া মতন অনুভূতি হলো। পরক্ষণে রাগটা মাথা চারা দিল বশিরের ওপরে। অনেকক্ষণ সেজতির কোনো সাড়া না পেয়ে রুদ্র নিজেই বলল, এসে থেকে দাঁড়িয়ে আছেন, আমাকে দেখছেন তো? বলুন কেমন লাগছে আমাকে? রুদ্রর কথায় কৌতূহল। ফাইল রেখে চেয়ারে হেলান দিল, ঠোঁটে মিটিমিটি হাসি। সেজতি উত্তর দেয় না। রুদ্র ভুরু বাঁকালো। কি হলো? চুপচে? ও আচ্ছা আচ্ছা, কথা আছে। মৌনতা সম্মতির লক্ষণ। তার মানে আমি যেটা বললাম সেটাই ঠিক? আপনি আমাকে দেখছিলেন? সে যদি মুখ খুলল এবার, শান্তভাবে বলল, না, আমি আপনাকে কেমন লাগছে সেটা দেখতে আসিনি, এসেছি আমার কিছু প্রশ্নের উত্তর নিতে। মানে আমি কি
নোটবুক নাকি যে সব প্রশ্নের উত্তর থাকবে? বাজে কথা রাখুন, আমার কথা শুনুন, কথাটা জরুরি। রুদ্র টেবিলের ওপর ঝুঁকে এলো তাই। আচ্ছা বলুন, সে যদি ছোট্ট নিঃশ্বাস নিল, বলল, বশির ভাই আমাকে বলছিলেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি সিটি হসপিটালে ভর্তি। অথচ সেখানে গিয়ে জানতে পারলাম আপনি কেন, আপনার নামে কেউ সেখানে নেই। তারপর আমি আপনার বাড়িতে গিয়েছি, আপনার বাসায় গিয়ে দারোয়ান থেকে শুনলাম আপনি নাকি অফিসে এসেছেন। এখন যে মানুষটা পা দিয়ে দাঁড়াতে পারবে না শুনলাম, সে কি করে অফিসে এলো? আর আমাকে এমন জঘন্য মিথ্যা কেন বলা হলো? আপনি বা কী করে জানলেন আমি আজই আপনার বাড়িতে যাব? রুদ্র প্রশ্নগুলো এড়িয়ে গেল, পাল্টা প্রশ্ন করলো, আমার অ্যাক্সিডেন্ট কই? না তো, সে তো আমিই দেখতে পাচ্ছি, আপনি একদম সুস্থ। তাহলে আমাকে মিথ্যে কেন বলছিলেন উনি? আমি সুস্থ আছি দেখে খুব খারাপ লাগছে আপনার? কথাটা সত্যি হলো বুঝি খুশি হতেন? সে যদি শক্ত কণ্ঠে বলো, সেটা আপনার জানার দরকার নেই, বশির ভাইকে ডাকুন। কেন? কেন মানে? ওনাকে জিজ্ঞেস করবেন না উনি এরকম একটা ফালতু মজা আমার সাথে কেন করলেন? রুদ্র নিরুদ্বেগ ভাবমূর্তি, তা প্রয়োজন নেই। সে যদি অবাক কণ্ঠে বলো, কেন? রুদ্র হাসলো, সূক্ষ্ম হাসি, বলো, আপনি অনেক বোকা, এইটুকু বিষয় বুঝতে পারছেন না? আমার অফিসে আমারই ব্যাপারে কেউ বানোয়াট মিথ্যা কিছু বলে, সেটা কি আমার কানে আসবে না? বশিরের এত সাহস? সে যদি উদ্বেগ নিয়ে বলো, সেই জন্যই তো বলছি ডাকুন ওনাকে। এরকম মজা করার কি মানে? মিশে যেতে এতটা সাহস বসিরে নিজের থেকে আসবে বলে মনে হয় আপনার? নিশ্চয় এখানে আমার হাত আছে। কথাগুলো বসির আপনাকে এমনি এমনি বলেনি, আমার অর্ডারে বলেছে। রুদ্র ভাবলেছেন যেন অতি সাধারণ একটা বাক্য বলল। সে যদি চোখ ভারী হয়ে এলো বিস্ময়ে, ফিচেল কণ্ঠে বলল, কি? তার মানে এসবের পিছনে আপনি? মানে কি এগুলোর? শেষ কথাটা চিৎকার করে বলল সে যদি। রুদ্র কানে আঙুল গুজে বলল, এত চেঁচাচ্ছেন কেন? ধীরে কথা বলুন না, আপনার জন্য আমার কানে পর্দা ফেটে যায়। তখন সে যদি আঙুল উঁচিয়ে বলল, একদম নাটক করবেন না আমার সাথে। বলুন কেন করলেন এরকম? রুদ্র চোখ পিটপিট করে বলল, কেন আবার? ওই যে আপনার মতো আমারও প্রশ্নের উত্তর জানা বাকি। সে যদি ধৈর্যহীন কণ্ঠে বলল, কিসের প্রশ্ন, কিসের উত্তর? রুদ্র নিকেট কণ্ঠে বলল, কাল আপনার বলা কথাগুলো সত্যি ছিল নাকি মিথ্যে সেটা জানতে হবে না? দেখুন, গতকাল আপনাকে আমি নিজের মনের কথা জানিয়েছি, আর তার বিনিময়ে আপনার থেকে অপমানিত হয়েছি। কিন্তু আমার কেন জানি না মনে হয়েছিল এগুলো আপনার মনের কথা ছিল না। কারণ আর যাই হোক, কাউকে প্রত্যাখ্যান করতে গেলে কারো চোখে পানি থাকে না, আর তাই সত্যটা যাচাই করতে আজকেই নাটক। কিন্তু কি বলুন তো, ধরা আমি পড়েই গেলাম। সামান্য অ্যাক্সিডেন্টের কথা শুনে আপনার এত ব্যাকুলতা, এটাই প্রমাণ করে যে আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছাকিত সে যদি এসব নিয়ে কেউ মজা করে, আমার অবাক লাগছে আপনার চিন্তাধারা দেখে। রুদ্র দুষ্ট কণ্ঠে বলল, থ্যাংক ইউ। সে যদি আগুন চোখে তাকালো, চুপ করুন, আমার ভাবনা থেকে খারাপ আপনি, শুধু খারাপই নন, রীতিমতো একটা অমানুষ। কি বললেন যেন? আমি আপনাকে ভালোবাসি, এটা মনে হয় আপনার? তাহলে তো বলবো আপনার ধারণা সম্পূর্ণ ভুল, কারণ আপনাকে ভালোবাসি বলে আমি এত ছোটাছুটি করিনি। আপনি ভুললেও আমি ভুলিনি যে আমরা বন্ধু হয়েছিলাম। সেদিন বন্ধুত্ব চাওয়াটা আপনার কথা হলেও আমি মন থেকে আপনাকে বন্ধু বলে মেনে নিয়েছিলাম। আর তাছাড়া একজন মানুষ আরেকজনের মানুষের বিপদে উদ্গ্রীব হবে, এটাই স্বাভাবিক। তাই এসবের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর যাই হোক, আপনার মতো চরিত্রহীন লোককে আমি অন্তত ভালোবাসবো না। এত খারাপ কথা রুদ্র হেলদোল হলো না, উল্টো মুচকি মুচকি হাসলো। সেজতির গায়ে জ্বালা ধরে গেল হাসি দেখে, আর এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে গেল কেবিন ছেড়ে। রুদ্র চেয়ার দুপাশে দুলিয়ে বলল, বাসবেন বাসবেন, ভালো আপনি আমাকে ঠিকই বাসবেন। তবে কেন জানি না আপনার প্রত্যেকটা কাজ, আপনার প্রতি আমার মুগ্ধতা বেরিয়ে যাচ্ছে। এই যে এতগুলো কথা বলে গেলেন, এতে কিন্তু ভালোবাসা কমলো না, আমার উল্টো বাড়লো। কি আর করার। আর ফর্চুনেটলি রুদ্র রওশনের প্রেমে যখন পড়ে গেছে, তখন আপনাকে তা প্রেমে পড়তে বাধ্য করবে সে, আর সেটা শুধু সময়ের অপেক্ষা।
কিছুক্ষণ বাদে আবারও ক্যাবিনে এলো সেজতি, একেবারে নখ ছাড়া। হাতে তার পূর্ব উপস্থিত সে রেজিগনেশন লেটার। সে যদি কিছু বলবে এর আগে ফাইলের দিকে চোখ রেখে হাতটা বাড়িয়ে দিল রুদ্র। দিন। রুদ্র হাত বাড়ানোর সামনে বুঝতে পেরে কাগজটা পিছনে লুকিয়ে ফেললো সে যদি। কী দেব? রিজেন দিতে এসেছেন তো, দিন। হ্যাঁ দেবই তো, এত কিছুর পর এখানে কাজ করব ভাবলেন কি করে? রুদ্র তাকালো, ভুরু নাচিয়ে বলো, তা কোথায় কাজ করবেন? আবিরের অফিসে? সেটা আপনার ভাবতে হবে না, দরকার বলে কোথাও কাজ করব না, তাও অন্তত এখানে আর নয়। রুদ্র ছোট করে বলল, ও তা ডান হাতে পেপারস এনেছেন, অন্য হাত খালি কেন? সে যদি বুঝলো, মানে হিসেব মতো ওই হাতে 5 কোটি টাকা থাকার কথা, অন্তত ডিল তো তাই বলে। রুদ্রর কথার ইঙ্গিত বুঝল সে যদি। মুহূর্তেই মুখটা কালো হয়ে এলো। সে তো এখানে কন্ট্রাক্টে, গতকাল থেকে এত কিছু চাপে ব্যাপারটা বেমালুন ভুলে বসেছে, বেরিয়ে গেছিল মাথা থেকে। তাহলে এখন উপায়? চাকরি ছাড়তে হলে তো তাকে জরিমানা দিতে হবে, কিন্তু সেটা তো অসম্ভব। এতগুলো টাকা তাহলে কি এখানেই থেকে যেতে হবে? কিন্তু সেটা তো সম্ভব নয়। এখনও 3 মাস হয়নি চাকরি, আর সেখানে 3 বছর। সে যদি ধ্যান ভাঙল রুদ্রের আওয়াজে। কি ভাবছেন? ভুলে গিয়েছিলেন তাই তো? কোনো ব্যাপার নয়, আমি মনে করিয়ে দিলাম। এবার থেকে যতবার রিজাইন দিতে আসবেন না হয় ততবারই মনে করিয়ে দেব। সে যদি নিশ্চুপ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র সে যদি মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি বলুন তো মিস সে যদি, আপনি আসলে ভয় পাচ্ছেন? আপনি ভাবছেন এখানে থাকতে থাকতে মানে 8 ঘন্টা আমার চোখের সামনে থাকলে আপনি আমাকে ভালোবেসে ফেলবেন, আর তাই আপনি পালাতে চাইছেন? সে যদি ইঁদু তেতে বলল, ভুল ধারণা আপনার। আপনার চোখের সামনে 8 ঘন্টা কেন, 24 ঘন্টা থাকলেও আপনাকে ভালো আমি বাসব না। নিজের ওপর এতটুকু বিশ্বাস আমার আছে। রুদ্র ঘাড় কাত করে বলল, তাহলে রিজেন কেন নিচ্ছেন? বিশ্বাসে মরিচা ধরেছে? রিজেন নিচ্ছি না আমি। রুদ্র হাসল। সে আপনি চাইলে রিজেন নিতে পারবেন না। 5 কোটি টাকা তো আর হেঁটে হেঁটে আসবে না আপনার কাছে। পর মুহূর্তে ভাবার নাটক করে বলল, ওয়েট, আমি তো ভুলে গিয়েছিলাম যে এখন আপনার পাশে আবির আছে। ওনার থেকে নিতে পারেন তো। 5 কোটি কেন, আপনি চাইলে উনি আপনাকে পুরো 25 কোটি দিয়ে দিবেন। আমার যা ধারণা, শত হলে উনি আপনার বন্ধু, অন্য কেউ দিলে সেটা দয়া, বন্ধু দিলে অন্য কিছু, তাও যদি বন্ধু হয় আবির। শেষ কথাগুলো দাঁত চিবিয়ে বলল রুদ্র। সে যদি হিস করে উঠল, কঠিন কিছু বলতেও পারল না। রাগ ঝাড়তে রেজিগনেশন লেটারটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল সে যদি। সাধ্য থাকলে রুদ্রকে এমন টুকরো টুকরো করতো। আর যাই ভাবুক না কেন, অন্তত এটা ভাববেন না আমার মতো এমন সুঠানিদেহী লোক এর এই অবস্থা আর আপনার সাধ্য নয়। রুদ্রর কথা থতমত খেল সে যদি। মনের কথা উনি কী করে বুঝলেন? তুতলিয়ে বললেন, আমি কি তাই বলেছি? রুদ্র গভীর দৃষ্টি তাকালো। আমাকে সব কথা বলে দিতে হয় না, আপনার বেলায় তো আরও না। সেজুতির গায়ে পশম দাঁড়িয়ে গেল রুদ্রের হিমকণ্ঠে ঢোক গিল। রুদ্র হঠাৎই সিরিয়াস হয়ে বলল, এবার কাজে যান। আপনি আমার ফিয়ন্সি বলে কাজ কম দেওয়া যাবে, তবে একেবারে কাজ থেকে ছাড় দিতে পারবো না। সুচিতি অবাক কণ্ঠে বলল, ফিয়ন্সি আমি আপনার? রুদ্র নিরুদ্বেগ জবাব, এনি আউট। 2 দিন বাদে যদি আমাদের বিয়ে হয়, তবে এখন তো আপনি আমার ফিয়ন্সিং হলেন তাই না? সে যদি ফুঁসে উঠলেন, ফালতু কথা রাখুন। জেগে জেগে স্বপ্ন দেখছেন, কোনো ব্যাপার নয়, দেখতে থাকুন। স্বপ্ন আপনার স্বপ্ন থেকেই যাবে। রুদ্র ধীর কণ্ঠে বলল, সেটা তো সময় বলবে হবু মিসেস রুদ্র রওশন চৌধুরী। স্বপ্ন জেগে দেখি বা ঘুমিয়ে আপনি আমার আর আমারই, এটা একদিন আপনি নিজেই বলবেন। সে যদি রেগে মেগে আগুন, বিরক্তিতে তেতো মুখ থেকে গর্বিল সব কটমটো দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছে রুদ্রকে। রুদ্র সেই খবর নেই, সে ব্যস্ত, অনেক ব্যস্ত। এত ব্যস্ত যে দুনিয়ার ব্যস্ততম পুরুষ হিসেবে এই মুহূর্তে নিঃসন্দেহে তাকে দেওয়া যাবে। সে যদি এখন রুদ্রের ক্যাবিনে, রুদ্র মুখোমুখি রাখা উল্টো দিকে চেয়ারটা বসিয়ে রাখা হয়েছে তাকে।
আজ অফিসে আসার পরপরই তার ডাক পড়ল, আর সে যে ঢুকলো, বের হওয়ার নাম নেই। রুদ্র 1 সেকেন্ডের জন্য ছাড়ল না। সেজতির সামনে মেলে রাখা একটি হলুদ ফাইল, হাতে পেন্সিল। গত 1 ঘন্টা যাবৎ এটাকে দেখে খেটে ফুল স্টপগুলো মুখস্থ করে রেখেছে। সে যদি আগে কয়েকবারের মতো এবারও রুদ্রর দিকে ফাইলটা ঠেলে দিল। চেকিং শেষ স্যার। রুদ্র ফোন ঘাটছে, রীতিমতো আয়েশ করে হেলান দিয়ে চেয়ারে স্ক্রিনে চোখে রেখেই বলল, আবার চেক করুন। সে যদি উদ্বেগ নিয়ে বলল, স্যার এই নিয়ে 7 বার চেক করেছি। সে যদি যতটা উগ্রীব, রুদ্র ঠিক ততটাই শান্ত। প্রয়োজনে 8 বার করলেন। এনি প্রবলেম না। দাঁতে দাঁত চেপে আবারও ফাইলের দিকে চোখ রাখল সে যদি। ঠিক জানে এসব রুদ্র শয়তানি। 1 ঢিলে 2 পাখি মারার ধান্দা। তাকে চোখের সামনে বসিয়ে রাখা হলো। আবার কাজের ছুতোয় বিরক্ত করা যাবে। রুদ্রর সামনে এভাবে বসে থাকা যতটা অস্বস্তি হচ্ছে, এই নিয়ে রুদ্র ঠিক ততটাই মজা পাচ্ছে। তাও কিচ্ছু করার নেই, বসের অর্ডার মানতে হবে। হঠাৎ মুঠোফোন বাজল। সেজতি টেবিলের ওপর রাখা ছিল ফোন। সেজতি গলা উঁচিয়ে দেখল আবিরের নাম স্ক্রিনে ভাসছে। রিসিভ করতে ধরবে, রুদ্র খপ করে হাত চেপে ধরল। কঠিন কণ্ঠে বলল, কাজের সময় ফোনে কথা বলা অ্যালাউ না, জানেন না? রুদ্র হাত সরিয়ে নিল। সেজতি আর রিসিভ করল না। ফাইলে চোখ রেখে বিড়বিড় করল, কাজ না ছাই আবিরের নাম দেখেই এরকম ব্যবহার করলেন, সেটা আমি ভালোই জানি। রুদ্র সেসব শোনেনি। সে ব্যস্ত চোরাপথে সেজতির ছবি তুলতে। এই যে সেজতি কেমন মুখ বেঁকাচ্ছে, বিড়বিড় করছে, গালি দিচ্ছে হয়তো, কখনো আর চোখে তাকাচ্ছে। সব রুদ্র ক্যামেরাবন্দি করছে। মেয়েটা এরকম অনেক ছবি আছে তার ফোনে। সিলেটে সেই দিন সেজতির মন দিয়ে ঝর্ণা দেখছিল। সেই দিনও লুকিয়ে ছবি তুলছেও। বোকা মেয়েটি টেরই পায়নি। হা হা। রুদ্র মনে মনে হাসল। আবার মুঠোফোন বাজল। সেজতি এবার বিরক্ত হলো আবিরের ওপর। ধরছে না যখন, সে নিশ্চয় ব্যস্ত। আবির এটা বুঝে নিতে পারে না। ফোনের দিক চাইতে দেখল তার না, রুদ্র ফোন বাজছে। সেজতি ছোট্ট শ্বাস ফেলে চোখ নামিয়ে নেয়। রুদ্র ফোন রিসিভ করলো। এস মিস অলিহা, হোয়াট অ্যাবাউট ইট? মেয়ের নাম শুনে সে যদি চোরা চোখে চাইল। রুদ্র হেসে হেসে বলল, শিওর অ্যাম কামিং, জাস্ট গিভ মি 15 মিনিটস। লাইন কেটে সেজতির দিক তাকাতেই সেজতির তৎপর্য সরায়। রুদ্র বুঝতে পেরে ক্ষীণ হাসল, বলল, মিস সেজতি, আপনি আপনার ডেস্কে যান, আমাকে বেরোতে হবে। আর আজকে হাফ টাইম শো না। প্রজেক্টের ফাইলটা চেক করে রেখে তারপর যাবেন। ক্লিয়ার? সেজতি একপাশে ঘাড় নাড়ালো। রুদ্র ক্যাবিনের দরজা অবধি গিয়ে আবার ফিরে তাকায়। সেজতি ফাইলের পৃষ্ঠা গোছাচ্ছে। রুদ্র বরফ কণ্ঠে ডাকলো, সেজতি ভেবেছিল রুদ্র বেরিয়ে গেছে। ডাক শুনে চমকে তাকালো। হ্যাঁ স্যার। রুদ্র কিয়ৎক্ষণ চেয়ে থেকে বলল, ভালোবাসি। সেজতি মুখ হা হয়ে এলো। রুদ্র অপেক্ষা করল না উত্তরে। গোটা গোটা পায়ে ফেলে বের হলো। সেই দিকে হাবলার মতো চেয়ে থাকলো সেজতি। রিক্সার সাথে রোমাঞ্চকর একটা ব্যাপার আছে। সেজতির সব থেকে পছন্দ রিক্সা চড়া। কেমন চারপাশে ঠান্ডা বাতাসে চোখ মুখ ছুঁয়ে যায়, চুল ওড়ে, মুক্ত শ্বাস নেওয়া যায়। প্রত্যেক দিনের মতো আজও অফিস শেষে রিক্সা করে বাসায় ফিরছে সেজতি। ধানমন্ডি আর্টের কাছাকাছি আসতেই চোখ পড়ল রাস্তার পারে। রুদ্র অভিজাত্যপূর্ণ সেই কালো গাড়িটি মাত্র এসে থেমেছে একটি রেস্টুরেন্টের গেটের কাছে। গাড়িটি দেখে একটু চিনতে অসুবিধা হলো না সেজতির। আগ্রহ নিয়ে চেয়ে থাকলো সেদিকে। গাড়ির দরজা খুলে রুদ্র আগে নামলো। অপর পাশ থেকে নামলো ধবধবে সাদা একটি মেয়ে, মাথা ভর্তি সোনালি চুল, হাঁটু পর্যন্ত টপস পরনে। সেজতির চোখ কপালে ছুলো। সেই দুপুরে এসেছে আর এখন রেস্টুরেন্টে, মানে এতক্ষণ মেয়ে নিয়ে ঘুরে ফিরে তারপর গিলতে এসেছে। এই মামা দাঁড়ান তো। রিক্সা থামাতে সেজতি নেমে গেল। রুদ্র পিছু পিছু হাঁটা ধরল রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টের ভিতরে রুদ্ররা ঢুকছে ততক্ষণে বাইরেটা দেখা যায়। এরকম এক জায়গা দুটো চেয়ার টেনে বসলো দুজন। ওয়েটারকে ডেকে রুদ্র খাবার অর্ডার করলো। হেসে মেয়েটিকে জিজ্ঞেস করলো, সে কি খাবে?
সে যদি নিজেকে আর দামাতে পারল না, গটগট করে গিয়ে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। সেজুতিকে দেখে রুদ্র ভরকালো। আপনি এখানে? সেজুতি স্পষ্ট বলল, দেখতে এলাম আপনার কীর্তিকলাপ। রুদ্র বুঝল না মানে। সেজুতি দাঁত পিষে বলল, মানে সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলেন না, এটা তার নমুনা যে আমাকে পেল না অমনি বিদেশিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অবশ্যই এটা আশা করা যায় আপনার থেকে, আর এজন্য আপনাকে আমার সহ্য হয় না। রুদ্র হেসে ফেলল, ঝকঝকে দাঁতগুলো উন্মুক্ত হলো। সেজুতি খেই হারালো, লোকটা এত সুন্দর করে হাসে কেন? রুদ্র টেনে টেনে বলো, ঠিক বলছেন, মেয়ে নিয়ে ঘুরছি, অভ্যাস কি আর এত তাড়াতাড়ি চেঞ্জ হয় বলুন? সে যদি ক্ষণিকের মুগ্ধতার লেজ ফুলে পাল্টালো সেই কথায়। অবাক কণ্ঠে বলো, আপনার লজ্জা লাগছে না? রুদ্র ভুর বাঁকালো, আমার তো লাগছে না। কেন, আপনার লাগছে বুঝি? আপনাকে কিছু বলার মানেও অনেক কম হয়ে যাবে। তাহলে বরং চুপ থাকুন। দুজনের কথার মাঝে ভ্যাবলার মতো চেয়ে থাকলো মেয়েটি। বাংলা ভাষা বোধগম্য হচ্ছে না। কৌতূহলী কণ্ঠে রুদ্রকে শুধালো, হোয়াট হ্যাপেন, হোয়াট ডিড শি সে? রুদ্র কিছু বলার আগেই মুখ খুলো সেজুতি। মুখ ঝামটা মেরে বলল, কোনো চুল থেকে এসেছেন, বাংলা বোঝেন? কপালে ভাঁজ নিয়ে চেয়ে থাকলো সেজুতি। কটমট করে বলল, আবার তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, কি দেখছেন? ইস, কি জামা কাপড়ের ছিঁড়ি। বাড়ি থেকে কি টাকা পয়সা কম দেয়? জামা কাপড় একটু বাড়িয়ে কিনতে পারেন না? রুদ্র চোখ সরু করে সেজুতির কথা শুনছে, হাসিও পাচ্ছে। মেয়েটা কি আসলে বোকা? না, বোকাদেরও বোকামি লিমিট আছে। মেয়েটি নির্বোধ। সেজুতি, উনি আমেরিকান, সো বাংলা বুঝেন না, আপনি ইংলিশে বলুন। সেজুতি মনে মনে আওড়ালো, ইংলিশে বললে বুঝে যাবে আমি ঝগড়ুটে, আর তাই বাংলাতে সুযোগটা কাজে লাগাচ্ছি। এটা মজা, আপনি কি বুঝবেন? সেজুতি চুপ করে দেখে রুদ্র শান্তি পেল বোধ হয়। দুদিকে মাথা নেড়ে নিঃশ্বাস ফেলল। ওহালিহাকে কাটা কাটা ইংলিশে বলল, ওহালিহা, ও আমার হবু বউ। সেজুতি। ওহালিহা হেসে তার ফর্সা হাত বাড়ায়, ও হাই, নাইস টু মিট ইউ। সেজুতি হেসে হাত মেলায়, পরক্ষণে রুদ্র দিকে চোখ পাকিয়ে তাকায়। সে আবার আমাকে ফিয়ন্সি বলে পরিচয় করালেন? আমি তো বারণ করেছিলাম। রুদ্র মুখের ওপর বলল, আমি আপনার বাধ্য নই। সেজুতি অন্যদিকে ফিরে মুখ বাঁকালো। রুদ্র বলল, সেজুতি, উনি হলেন ওহালিহা গোমজ, আমাদের নিউ প্রজেক্টের আমার পার্টনার। এতক্ষণ প্রজেক্ট দেখে এনেছি ওনাকে, ঘুরে বেড়ায়নি। আশা করি বুঝেছেন। সেজুতি নিচের দিকে চেয়ে জিভ কাটল। বিজনেস পার্টনার, আর সে কিনা জেনেই এতগুলো কথা শুনিয়ে দিল। ছি। সেজুতি কাচুমাচু চেহারা দেখে রুদ্র হাসলো। সেজুতি চোখ ছোট করে বলল, হাসছেন কেন? অনেস্টলি একটা কথা বলবেন? কি কথা? রুদ্র এতক্ষণ উঠে দাঁড়ায়। সেজুতির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর ইউ জেলাস? রুদ্র গরম নিঃশ্বাস। সেজুতি কাঁপাকাঁপি শুরু হয়। তুতলিয়ে বলে, মানে? রুদ্র সোজা হলেন। মিস ওহালিহা কে দেখে রিক্সা থেকে নেমে এলেন, এতগুলো কথা শোনালেন এমনি এমনি? সেজুতি মেকি ভাব নিয়ে বলল, তো আর কি কারণ থাকবে? কি জানি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। রুদ্র থামিয়ে দিল, না থাক, কষ্ট করে যখন এসেছেন তখন থেকে যান। আমার ফিয়ন্সি হিসেবে না হলেও পিএ হিসেবে আপনাকে কাজে লাগতে পারে। না বলতে ইচ্ছে হয়নি সেজুতির। এক কথাতেই সায় দিল। একটা চেয়ার টেনে বসলো। রুদ্র মিটিমিটি হেসে এবার যেন গাঢ় হলো। মনে মনে বলল, আমি খুব ভালো করে বুঝেছি। এই ব্যাপারে আপনি না বললেও না। ওহালিহা পরিচয় সত্যি না মিথ্যা সেটা যাচাই করতেই থেকে লেগেছেন, তাই তো? কোনো ব্যাপার নয়, এতে তো আমারই ভালো। আবিরের প্রতি নিজের জেলাসনেস থেকে যদি আমি মনের কথা জানাতে পারি, তবে এই বিদেশিনীর প্রতি আপনিও একটু একটু জেলাস হলেন না হয়, ক্ষতি তো কিছু নেই। বাসার নিচে গাড়ি ব্রেক করার শব্দ। দোতলা জানালা দিয়ে উকি দিল আবির। সেজুতির জন্য অপেক্ষা করছিল সে। দেখল সেজুতি গাড়ি থেকে নেমেছে। গাড়িটা রুদ্রর। এই তো ড্রাইভিং সিটে বসে আছে সে। আবির সরে এলো সেখান থেকে। সেজুতির ঘরে ভিতরে ঢুকতে দেখল আবির সোফায় বসে টেলিভিশন দেখছে। রান্নাঘর থেকে শব্দ আসছে। নিশ্চয়
আমির সেখানে। এখন বাজে 7টা, সে পালিয়ে আসবে 9টার দিকে। সে যদি আবিরকে দেখে হেসে বলল, আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। অফিস কেমন কাটলো আজ? সে যদি পাশে বসতে বসতে বলল, রোজ যেমন কাটে আর কি। আবির টেলিভিশন বন্ধ করে দিল। তোমার বস তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেলেন দেখলাম। হ্যাঁ। রিজাইন দাওনি? তুমি না বলেছিল আজ রিজাইন দেবে? সে যদি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেনি, আসলে আমি চাকরিটা ছাড়তে চাইছি না। আবির নড়ে চড়ে বসলো। ছাড়তে চাইছো না কেন? সে যদি ছোট করে বলল, এমনি। আবির রেগে গেল। মিথ্যে বললে। চাকরিটা নিয়ে তোমার মধ্যে ইন্টারেস্ট থাকলে শুরুতেই তুমি আমাকে নিষেধ করে দিতে, রিজাইন দেওয়ার কথা ভাবতে না। এর মধ্যে নিশ্চয় অন্য কোনো গল্প আছে। সেজতিকে নিরুত্তর দেখে সন্দেহ আরও বাড়ল। ঝুঁকে এসে সেজতি দুহাত নিজের দুহাতে নিয়ে বলল, ছোটবেলা থেকে আমরা দুজনের খুব ভালো বন্ধু সেজতি। আমার সব সমস্যা যেমন আমি তোমাকে জানাতাম, তেমনি তুমিও জানাতে আমায়। তাহলে আজ কি হলো? আজ এত সংকোচ কেন করছো? প্লিজ সব সত্যটা বলো আমায়। সেজতির মুখ কালো হয়ে এলো। সময় নিয়ে বলো। বেশ বলছি। সেজতি আর একটু সময় নিল। বলতো আবির, আসলে আমি চাইলেও চাকরিটা ছাড়তে পারবো না। আবির ভুরু কুঁচকে বলল, কেন? আমার ওখানে একটা এগ্রিমেন্ট করা আছে। কিসের এগ্রিমেন্ট?